আমি এক ছেলের মা। আমার বিয়ে হয়েছে ৮ বছর হলো। বিয়ে যখন হয়েছে সন্তান তো হবেই, কিন্তু আমার সন্তান হওয়ার গল্প অন্য ১০ জন মেয়ের মতো নয়। আজ সেই গল্প আমি আপনাদের বলবো। বাবা মারা গেছে যখন আমি ছোট। মা আর আমি মামা বাসাতেই থাকতাম কোনো রকম। মামি অত্যাচার না করলেও আদরও করতো না, মামাও তেমন। মা মারা গেল হঠাৎ করেই। আমার বয়স তখন ১৬। মা মারা যেতেই আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। প্রবেশিকা পরীক্ষাটা আর দেওয়া হলো না। বাসার সব কাজ আমিই করি, কিন্তু তাতেও মামির মন ভরে না। মাঝে মাঝে দুমদামও পড়তে লাগলো আমার পিঠে। এতদিন আমার শরীর আর সব মেয়েদের চেয়ে কমই বাড়ছিল। মা মারা যাবার পর কি হলো কে জানে, শরীরে যেন জোয়ার এলো। সব কিছু বড় হয়ে জামাও টাইট হয়ে উঠল। বাসায় মামা আর মামাতো ভাইয়া যেভাবে আমার দিকে তাকায়, তাতে আমার খুব লজ্জা লাগে। বুঝতেই পারছেন বাইরে বেরোলে কি অবস্থা হয়। আমার ইচ্ছে করে না, কিন্তু মামি আমাকে বাজারে পাঠায়। রাস্তায় বাজারে পুরুষের চোখ তো চোখ, হাতও শরীর ছুঁয়ে দিতে লাগলো। ছুঁয়ে দেওয়া বললে কম হবে, ডলে দিতে লাগলো। আমার ভালোও লাগে, আবার কান্নাও পায়। ওড়না দিয়ে খুব একটা ঢাকাও যায় না। বুক না হয় হাত দিয়ে কোন রকম ঢাকলাম। পেছনের কি হবে, কোমরের কি হবে। বাড়িতে মামাতো ভাইরাও কম যায় না। মামাও আজকাল সুযোগ পেলেই মাথায় পিঠে হাত বুলায়। হাত তার আরো নিচে নামতে চায়, তা আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নাই। মুখ বুজে সহ্য করা ছাড়া। রাতে ঘুম হয় না ভয়ে যদি কেউ এসে হামলে পড়ে। সর্বনাশ যা হওয়ার আমার হবে, এই ছাদটাও হারাতে হবে। মামি যখন তার দূরসম্পর্কের বোনের ছেলের সাথে আমার বিয়ের কথা তুলল, তখন আমার খুশিতে নাচতে ইচ্ছে হলো, কিন্তু মাথা নিচু করে মন খারাপের ভান করে ঘুরতে লাগলাম। বিয়ে হয়ে গেল। বাসর রাতেই টের পেলাম আমার দুঃখের দিন শেষ হয়নি, নতুন করে শুরু হলো। তবে শান্তি এটাই যে আমাকে ৮-৭ জামা গায়ে ঘুরতে হচ্ছে না। খাওয়াও জুটছে ভালোই। ঘুম দিনে রাতে ভালোই দিতে পারছি, একটু বেশি ভালো দিতে পারছি। আসলে রাত জেগে খেলবে যে সেই খেলোয়াড়ই তো নেই। স্বামী বেচারা ঠিক মতো দাঁড়াতেই পারে না। যাও মাঝে সাঝে দাঁড়ায়, তাও মুহূর্তেই শুয়ে পড়ে। না, আমার তাতে অসুবিধে নেই। থাকা খাওয়া জামা কাপড় নিয়ে আমি ভালো আছি। আর আগের মতোই বেগুন ব্যবহার করি। স্কুলের বান্ধবীদের কাছে শুনেছিলাম কি করে কি করতে হয়, সেটাই শিখে নিলাম নিজে নিজে। তবে ঝামেলা শুরু হলো বছর ঘোরার আগে। শাশুড়ি প্রতিদিন জানতে চাওয়া শুরু করলো, কি গো বৌমা, নাতি নাতনির মুখ দেখবো কবে। একদিন শুনি শাশুড়ি তার ছেলেকে বলছেন, শুন, বৌমাকে দিয়ে নে ডাক্তারের কাছে যা, দেখ মেয়েটা আবার বাজা টাজা কিনা। ছেলে কোনো রকমের জি মা বলে কেটে পড়লো। মাকে তো আর সত্যটা বেচারা বলতে পারছে না। ঘরে ঢুকে আমাকে দেখে তাই থতমত খেয়ে গেল। আমি অবশ্য এমন ভাব দেখালাম যেন আমি কিছুই শুনিনি, যেন কিছুই হয়নি। প্রতিদিনের মতো বললাম, চা দেবো, তুমি জামা ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। আমি বেরিয়ে রান্নাঘরে গেলাম চা বানাতে। শাশুড়ি তার হুইল চেয়ারে বসে আমাকেই দেখছে। আসলে উনি অসুস্থ হওয়ার পর যখন জানা গেল আর বাঁচবেন অল্প দিন, তখন তিনি জেদ ধরলেন ছেলের বউ চাই। আর ছেলে বছর ৩ ধরে রাজি হচ্ছিল না। মায়ের অসুস্থতা দেখে রাজি হলো বিয়েতে। বিয়ের মাসখানেক পরে শাশুড়ির বায়না তিনি নাতি নাতনির মুখ দেখেই মরবেন। তারপর থেকেই ঝামেলা শুরু। আমি আছি টেনশনে, কি হবে কি হবে। মনে মনে চাইছি শাশুড়ি তাড়াতাড়ি মরুক, আবার তারপরে চিন্তা করছি শাশুড়ি আছে বলেই তো তার ছেলে চুপ করে আছে।
তিনি মরলেই যদি আমাকে ছেড়ে দেয় তখন আমার কি হবে? অভাগীর মন কত কি যে ভাবে। চা বানাতে বানাতে মনে হলো যদি তিনি ডাক্তারের কাছে আমায় নিয়ে গিয়ে মিথ্যে রিপোর্ট বানিয়ে আনেন তখন আমার কি হবে? মনে হতেই কেঁপে উঠলাম। হাত থেকে কাপ পিরিচ পড়ে ভেঙে চোরমার হয়ে গেল। শাশুড়ি খেকিয়ে উঠলেন শব্দ পেয়ে। শ্বশুর ও বর দুজনই তাদের ঘর থেকে বের হয়ে এলেন। শ্বশুর সারাক্ষণ বই পত্রিকায় মুখ গুজে থাকা মানুষ, কথা কম বলেন। শাশুড়ির গজগজ করতেই আছেন। আমি মেঝে থেকে ভাঙা কাপ পিরিচ তোলার চেষ্টা করছি, কিন্তু হাত পা কাঁপছে বলে ঠিক মতো তুলতে পারছি না। আমার বরই প্রথম কথা বলল, মা তুমি একটু চুপ করো তো। শ্বশুর তার ছেলেকে বললেন, তাকিয়ে দেখছিস কি? দেখছিস না কেমন করে বৌমার হাত কাঁপছে? ওর মনে হয় শরীর খারাপ করছে, এখনই ওকে ধর, নইলে হাত পা কেটে ফেলবে। শ্বশুরের কথা শুনে শাশুড়ি চুপ করে আমার দিকে তাকিয়ে আছেন, যেন আশা করছেন কোনো সুখবর শুনবেন। শ্বশুরের অমন স্নেহের কথা শুনে আমার ভীষণ কান্না পাচ্ছে। বর এসে ধরতে আমি হু হু করে কান্নায় ভেসে গেলাম। আমার এই অবস্থা দেখে সকলে হতভম্ব হয়ে গেল। আমার শাশুড়ি আমার বরকে বললেন, ঘরে নিয়ে যা। বর আমাকে ধরে ঘরে নিয়ে আসলো। আমায় জড়িয়ে ধরে জানতে চাইল কি হয়েছে। এই প্রথম সে আমায় জড়িয়ে ধরেছে। পুরুষালীভাবে না হোক, কেউ তো আমায় আদর করে জড়িয়ে ধরেছে। আমি তার বুকে মাথা রেখে আরো কান্নায় ভাসলাম। তিনি আমায় কাঁদতে দিলেন। কান্না একটু থামনাতেই আবার জানতে চাইলেন কি হয়েছে। আমি শুধু বলতে পারলাম আমার ভাগ্যটা এমন কেন। তিনি আমায় তার বুকে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। কিছু পরে কান্না নিয়ন্ত্রণে এলে আমি চোখ মুছে রান্নাঘরে গিয়ে সব পরিষ্কার করে তার জন্য চা বানিয়ে নিয়ে এলাম। তিনি মাথা নিচু করে বিছানায় বসে রইলেন। রাতে যখন তার পাশে প্রতিদিনের মতো শুলাম, তিনি উঠে বসলেন আর বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। তার কথা শুনে আমি উঠে বসলাম। তিনি আমাকে বললেন, আমি জানি মা তোমাকে গালমন্দ করে। আজ আমাকে বলেছে তুমি বাজা কিনা পরীক্ষা করাতে। আমি কদিন ধরেই ভাবছিলাম কি করা যায়। টিউশন নিয়ে তুমি পরীক্ষাটা দাও, আর টিউশনে যদি কাউকে পছন্দ হয় তাকে দিয়ে তোমার মনস্কামনা পূর্ণ করিও, তাতে আমার কোনো আপত্তি নেই। মা তো আর আসল সত্যটা জানবে না, জানবে তার নাতি বা নাতনি হয়েছে। আমিও সমাজের বাবা হয়েছি বলতে পারবো। আমি জানালা দিয়ে আশা আলোয় দেখতে পেলাম তিনি কাঁদছেন। আমি কি বলবো ভাবতে না পেরে চুপচাপ করে রইলাম, কিন্তু কান্নায় বুক ভেঙে যাচ্ছে আমার। এটা কি আমার প্রতি তার ভালোবাসা না মায়ের প্রতি ভালোবাসা তা বুঝতে পারলাম না। তবে আমার খুব কান্না পাচ্ছে। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেসে গেলাম দুজনই। সেদিনের পর আরো কিছু কথাবার্তা হলো আমার বরের সাথে। আমি অবশ্যই এ কদিনে তার প্রেমে পড়ে গেছি। অন্য কারোর সাথে খেলা করে তাই ইচ্ছে হচ্ছে না। আবার শাশুড়ির জন্য মন খারাপ হচ্ছে। বংশধর থেকে তারপর মরতে চাইছে। ব্যাপারটা অন্যায় নয়, এই জায়গাটাতেই আমার যত আপত্তি। কারোর সাথে করে না হয় বাঁধালাম, পরে যদি সে ব্ল্যাকমেল করে। এটা যেমন ভয় তেমনই শাশুড়ির সাথেও সেটা চিটিংই বটে। শাশুড়ি কেন, এই পরিবারটার সাথেই চিটিং করা হবে। কি করা যায় ভাবছি, এমন সময় একটা জিনিস আমার চোখে পড়লো। মাথায় তখনই আইডিয়াটা এলো। রাতে স্বামীকে আইডিয়াটা বলতে এসে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে নিল। উনি আমাকে খুব আগ্রহ নিয়ে বলল, তা সম্ভব হবে কি করে? আমি ওনাকে বললাম সে উপায় হবে, তুমি রাজি কিনা বলো। তুমি রাজি হলেই শুধু এটা করা সম্ভব, না হলে অন্য কোনো উপায় ভাবতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।